জুলাই আন্দোলন নিয়ে একটি বই লিখেছেন, ঢাকা ট্রেন টু ঢাকা। ট্রেন টু ঢাকা, রাইট। ট্রেন। হ্যাঁ, আপনার বইয়ের মূল প্রেক্ষাপটটা আসলে প্রথমে জানবো। আমার বইয়ের মূল প্রেক্ষাপটটা খুবই সহজ। এটা হচ্ছে জুলাই আগস্টে যে আন্দোলনটা হলো, সেই আন্দোলনের আগের কিছু প্রেক্ষাপট, সেই আন্দোলনের পরের খানিকটা সময়ের প্রেক্ষাপট। এইটা একটা চলমান পলিটিক্যাল থ্রিলার, ট্রেন টু ঢাকা। এটাই হচ্ছে প্রেক্ষাপট যে, এবং আমি আমার এই আন্দোলনে কারা মাস্টার মাইন্ড, কারা সমন্বয়ক, আমি তাদের গল্প বলার ব্যাপারে অতটা উৎসাহী ছিলাম না। আমি যাদের গল্প বলছি এটা হচ্ছে সাধারণ মানুষ, যে মা তার সন্তানকে হারাইছে, যে সন্তান তার পিতাকে হারাইছে, ধরেন যে সন্তান তার পিতা পুলিশে চাকরি করে, বাবা হারাইছে এরকম, বা মাদ্রাসা যে সন্তানটা মিছিলে গিয়ে নিহত হয়েছে। ট্রেন টু ঢাকা হচ্ছে তাদের গল্প, মানে সাধারণ মানুষের যাপিত জীবন এবং জুলাই আগস্টের এই আন্দোলন তাদের উপর কী প্রভাব ফেলছে, তারা কেন এই আন্দোলনে আসলো, প্রেক্ষাপটটা কী ছিল। আমার উপন্যাসের একজন চরিত্র পুলিশ, একজন সাংবাদিক, একজন আন্দোলনকারী, একজন মাস্টার মাইন্ড। আমরা যতটুকু জানি সম্পূর্ণ বাস্তব একটি ঘটনা থেকে আপনি একটা বই লিখেছেন। এখানে কি কোনো জায়গায় আপনি ফিকশন কিছু ব্যবহার করেছেন নাকি সম্পূর্ণ বাস্তব চরিত্র নিয়েই লেখা? না, প্রথম কথা হচ্ছে এটার ভিত্তি বাস্তব, কিন্তু এটার সাথে আমি অবশ্যই কল্পনার কিছু রং মিশিয়েছি। যেমন ধরেন, ওই দিন প্রধানমন্ত্রীকে যিনি প্রশ্নটা করেছিলেন, যেটার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী উত্তর দিলেন যে, হ্যাঁ, কি চাকরি কি তাহলে রাজাকারের বাচ্চারা পাবে, এই ধরনের একটা কথা। তো যে সাংবাদিকটা এই প্রশ্ন করছেন, আমি ওই সাংবাদিকটাকে যদি আমি উপস্থাপন করি, উনি আমার একসময় কলিগ ছিলেন, তাহলে বিষয়টা তার প্রতি অবিচার হবে। আমি এরকম 5জন সাংবাদিককে ব্লেন্ড করে একটা সাংবাদিকের ক্যারেক্টার দাঁড় করাইছি। তেমনি যে ভাতের হোটেল খ্যাত যে ডিবি অফিসার, ওরকম 5জন গোয়েন্দা অফিসারকে ব্লেন্ড করে একটা ক্যারেক্টার দাঁড় করেছি। কিন্তু ভাতের হোটেলটা আছে, আয়নাঘর আছে, বা এর সমসাময়িক যে প্রেক্ষাপটগুলো সেগুলো আছে। এই আপনার উপন্যাসটা, মানে আমি যদি বলতে চাই যে যারা পড়বে, পাঠক যারা, সেই পাঠকরা কি শুধুমাত্র নির্মমতাটাই দেখবে নাকি আপনি এটার মধ্যে কিছু হাস্যরসও ইনক্লুড করার চেষ্টা করেছেন? না, আমার লেখার মধ্যে স্যাটায়ার থাকে, এই লেখার মধ্যে স্যাটায়ার আছে। আমি কোনোভাবেই কোনো নির্মমতা, আমার যেমন কোনো মৃত্যু দৃশ্য, কোনো নৃশংস বর্ণনা আমি আমি এই উপন্যাসে দেইনি। কিন্তু আমি যেটা দিয়েছি মানবিক আবেদন। যেমন ধরেন, আমি মারা গেলাম, এই মারা যাওয়ার একটা বর্ণনা দেওয়া যেতে পারে, কিন্তু এর চাইতে আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে হয় যে আমি যে মারা গেলাম, আমার এই মারা যাওয়ার ঘটনাটিকে আমার মা কিভাবে দেখছে, আমার স্ত্রী কিভাবে দেখছে, আমার সন্তান কিভাবে দেখছে। আমরা পত্রিকায় কি পড়ি যে রবি কিভাবে মারা গেল, এই দৃশ্যটা, কিন্তু মার চোখ থেকে, সন্তানের চোখ থেকে, স্ত্রীর চোখ থেকে। পত্রিকার ওটা কাজও না ওই বর্ণনাটা লেখা, আমি ওই বর্ণনাটাই দিয়েছি। কাজেই নৃশংসতা আছে, অবশ্যই আছে, কিন্তু সেটা অনেক বেশি মানবিক গল্প হয়ে উঠছে শেষমেশ। আপনি তো একজন প্রবাসী, তো আন্দোলনের সময়টা কি আপনি দেশে ছিলেন নাকি বাইরে থেকেই ওই নৃশংসতা দেখেই আপনারা বেশি প্রভাবিত হয়েছে? এইটা খুব ইন্টারেস্টিং। এই প্রশ্নটা আপনি কেন করছেন আমি জানি না, বাট এটা খুব কাকতালীয়ভাবে প্রশ্নটা কমন পড়ছে। আমার দেশে আসার কথা ছিল বেসিক্যালি 13ই জুলাই, এবং আপনি জানেন যারা প্রবাসে থাকেন তারা অনেক আগে টিকিট করেন। আমি আমেরিকায় থাকি, টিকিট অনেক আগে করতাম। আমরা পরিবারের 4জন সদস্য আমরা একসাথে আসবো 13ই জুলাই, কারণ সামার ভ্যাকেশন ওইখানে চলছে, ওইভাবে টিকিটটা করা, এবং এই টিকিটটা 1 বছর আগে করা। সো যখন আমি আসবো তার আগে, আমি যেহেতু সাংবাদিকতা করি, এই সাংবাদিকতা করার কারণে আমি এই ঢাকায় যা ঘটছিল ওটা ওখান থেকে লাইভ ব্রডকাস্ট করছিলাম।